স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ, আজ 23শে জানুয়ারি 2021। আজকের দিনে 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্ম নিয়েছিলেন আমাদের দেশমাতৃকার বীর সন্তান, দেশমাতৃকার মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী, সর্বশ্রেষ্ঠ নায়ক, আমাদের প্রাণের নেতা, অন্তরের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। তার কথা আমরা একটু জেনে নিই। ছোটবেলাটা তার কেটেছে উড়িষ্যায়। তার বাবা উড়িষ্যার উকিল ছিলেন, সেখানেই তিনি জন্ম নেন উড়িষ্যার কটক শহরে। বাবা জানকীনাথ বসু উকিল ছিলেন। মা প্রভাবতী দেবী খুব ধর্মপ্রাণা মহিলা ছিলেন। মায়ের প্রভাব সুভাষচন্দ্রের জীবনে অপরিসীম। তিনি মাকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন। আমাদের সবাইকে পিতামাতাকে ভালোবাসতে হবে, তবেই না বড় হতে পারবে। তারপর লেখাপড়া শিখতে এসে তোমরা বাইরের জগৎকে জানবে, তখন সমাজকে চিনবে, সমাজকে ভালোবাসতে হবে, বাইরের জগৎকে ভালোবাসতে হবে। তার প্রথম পাঠ তোমাদের বিদ্যালয়ে দিয়ে শুরু। এই সুভাষচন্দ্র ছোটবেলায় তোমাদেরই মতো 5 বছর বয়সের বেশি আগে ভর্তি হন উড়িষ্যারই একটি স্কুলে। সেখানে ইংরেজি মাধ্যমে তিনি পড়াশোনা করতেন। তারপরে এসে ভর্তি হন কটকেরই রেভেনশা কলেজের স্কুলে। সেখানে কিন্তু বাংলা ভাষা পড়তে হতো, কিন্তু তিনি আগে বাংলা সংস্কৃত কিছুই পড়তেননি, ছিল না সিলেবাসে। তাই যখন কলেজের স্কুলে ভর্তি হন, তখন স্কুলের শিক্ষক, বাংলার শিক্ষক রচনা লিখতে বলায় তিনি কিন্তু খুব খারাপ করেছিলেন। সেই জন্য তিনি প্রতিজ্ঞা করলেন বাংলাকে তিনি খুব ভালো করে পড়বেন, বাংলা সংস্কৃতকে। দেখা গেল অ্যানুয়াল পরীক্ষায় তিনি কিন্তু প্রথম হয়েছিলেন। বাংলা সংস্কৃতই তো হায়েস্ট মার্কস পেয়েছিলেন, এই প্রথম হয়েছিলেন তিনি। সেখান থেকে প্রবেশিকা পরীক্ষায় পাস করেন। তারপর কিন্তু ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। প্রবেশিকা তিনি যখন রেভেনশা কলেজের স্কুলে পড়তেন, তার প্রধান শিক্ষক ছিলেন বেণীমাধব দাস। তিনি কিন্তু একজন স্বনামধন্য শ্রেষ্ঠ আদর্শ শিক্ষক। তার প্রভাব সুভাষচন্দ্রের উপর অপরিসীম। দেশাত্মবোধের পাঠ শিক্ষকের কাছ থেকেই প্রথম পেয়েছিলেন তিনি। সেই চেতনাতে উদ্বুদ্ধ হয়ে তিনি অনেক স্বদেশপ্রেমের যে কাজ স্কুল পরিবেশে রূপায়িত হতো, দেশে যখন সেগুলো চলতো, তার ছাপ স্কুলের মধ্যেও পড়তো। তখন শহীদ ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকী, 3য় বার্ষিকী পালিত হচ্ছে বিদ্যালয়ে। সুভাষচন্দ্র তার নেতৃত্ব দিয়েছিলেন। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল 1908 সালের 11ই আগস্ট। সেই দিনটিতে স্কুলের ছাত্ররাও সবাই সেই দিন অনশন করেছিল। আরও যেখানে যা সমাজে বিভিন্ন রকম বন্যা, খরা এসব দেখা দিত, সুভাষচন্দ্র কিন্তু সকলের সঙ্গে ঝাঁপিয়ে পড়তেন ত্রাণ কার্যে। এই সুভাষ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তার বিএ পড়ার জন্য। কিন্তু সেখানে যে অধ্যাপক ওটেন সাহেব, তিনি ভারতবাসীর উদ্দেশ্যে খুব অপমানজনক মন্তব্য করায় সুভাষচন্দ্র তার প্রতিবাদ করেছিলেন। সেই জন্য কিন্তু তাকে কলেজ থেকে বহিষ্কার করে দিতে হয়। তারপর তার যে স্যার প্রফেসর আশুতোষ মুখোপাধ্যায় তাকে কটিশ চার্চ কলেজে ভর্তি হতে বলেন। সেইখান থেকে তিনি বিএ পাস করেন অনার্স সহ দর্শনে। তিনি তারপর এমএতে ভর্তি হন, কিন্তু সেই সময় তিনি পিতার পরামর্শে আইসিএস পড়তে বিলাতে চলে যান। সেখানেও তিনি চতুর্থ হন। তারপর দেশে ফিরে আসেন, কিন্তু এসে তখন তিনি একটা ভালো চাকরি নিতে পারতেন, নিয়ে অনায়াসে আরামের মধ্যে দিন যাপন করতে পারতেন। কিন্তু তা তিনি না করে চাকরি নিলেন না। তার বদলে যে আমাদের চাকুরিদাতা ইংরেজ শাসক, তারা আমাদের দেশবাসীর উপরে অত্যাচার, নির্যাতন এই সব করত। সেই জন্য তিনি দেশের মানুষের মুক্তির জন্য
সেই যে মুক্তি সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়লেন। তৎকালীন যে রাজনৈতিক দল ছিল ভারতের জাতীয় কংগ্রেস, তার তিনি দুবার সভাপতিও হয়েছিলেন। কিন্তু তিনি গান্ধীজিকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন, কিন্তু গান্ধীজির যে নরমপন্থী মনোভাব, যে সব কিছু দাবি দাওয়ার পিছনে যে দাবি দাওয়া করে আদায় করা, তাতে কিন্তু তিনি সায় দেননি। তিনি বলতেন কি, রক্তের বদলে রক্ত, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই তার বাণী ছিল। সেই জন্য তিনি দেশমাতৃকার স্বাধীনতার জন্য সহিংস অহিংস দুরকম পথেই তিনি কিন্তু চলতেন। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বুঝে তিনি দেশত্যাগ করলেন, যে দেশের মধ্যে থেকে ইংরেজদিকে পরাভূত করা যাচ্ছে না, সেজন্য তিনি বিদেশি শক্তির সাহায্য নেওয়ার জন্য 1941 সালের 16 আগস্ট তারিখে তার কলকাতার এলগিন রোডের বাড়ি, নেতাজি ভবন নাম তার এখন, সুন্দর একটি বাড়ি, ছবির মতো করে সাজানো, তার স্মৃতি দিয়ে সেই বাড়ি থেকে তিনি মহানিষ্ক্রমণ করেন। মহানিষ্ক্রমণ এই জন্য, তিনি রাতের অন্ধকারে সেই ওয়ান্ডার গাড়িতে চড়ে ভাইপো শিশির কুমারকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে বাড়ি থেকে বের হন, অজানার পথে পাড়ি দেন। সেখান থেকে তিনি চলে যান প্রথমে জার্মানিতে, তারপর জাপানে বিদেশি শক্তির সাহায্যে দেশমাতৃকাকে স্বাধীন করার চেষ্টা করেন। তার আগেই কিন্তু তিনি নিজে দেশে থাকাকালীন ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন, যখন দেশের নেতৃবৃন্দের সঙ্গে মলমালিন্য হচ্ছিল। তারপর তিনি যে দেশের নেতা চিত্তরঞ্জন দাশগুপ্ত, আমাদের দেশবন্ধু, তার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে নেমে পড়েছিলেন। সেই দেশমাতৃকাকে স্বাধীন করার জন্যই তিনি নিজের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি কিন্তু পাড়ি দিলেন ছদ্মবেশে। কত বিপদসংকুল পথে তিনি গেছেন, সাবমেরিনে চড়ে মহাসমুদ্রে পাড়ি দিয়েছেন, জীবনকে তুচ্ছ করে, মৃত্যুকে উপেক্ষা করে। জীবন মৃত্যু যেমন পায়ের ভৃত্য, তার চাইতেও তিনি জীবনের মায়াকে ত্যাগ করেছিলেন, করে দেশকে স্বাধীন করার জন্য বিভিন্ন ছদ্মবেশে কখনো খেতে পেয়েছেন, কখনো পাননি, সঙ্গী কখনো ছিল, কখনো একাকী, এইভাবে কিন্তু তিনি চলে গেছেন বিদেশি শক্তির সাহায্যে দেশকে স্বাধীন করার জন্য। তারপর 1945 সালে একটা কী হলো যেন, বোমা বিস্ফোরণ হলো জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে। সেই সময়ে একটু দেশের বিদেশেরও পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক কিছুটা পরিবর্তন হয়। তাকে কিন্তু সেই সময় আত্মগোপন করতে হয়। তিনি বুঝছেন যে এরকম পরিস্থিতিতে এখানে বসে আর কাজ চালানো যাবে না, যেতে হবে আবার অন্য দেশে। সেই পরিকল্পনার ছকও তিনি করে নেন, কিন্তু সেই সময়ে 1945-এর 18ই আগস্ট তিনি দেশবাসীর উদ্দেশ্যে শেষ ভাষণও দেন। কিন্তু তারপর রটনা হয় যে তিনি তাইহুকুতে বিমান দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু মানুষ সে কথা বিশ্বাস করে না, দেশবাসী সে কথা বিশ্বাস করে না, কেউই বিশ্বাস করে না। আজ তার 125তম জন্মদিবস, 124 বৎসর বয়স পূর্ণ হয়ে গেছে নেতাজির। আজও কিন্তু দেশবাসী আমরা নেতাজির পদধ্বনি শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। এই যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বর্তমান, আমাদের যে পথে ঘাটের যে রাস্তা, পাঁশকুড়া, তমলুক, এই সব কিন্তু নেতাজির পদধূলিতে ধন্য। নেতাজি পথে গেছেন, বিভিন্ন জায়গায় স্বভাব করেছেন, মেদিনীপুরে গেছেন, মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামীদের পদধূলিতে পবিত্র, এখানেই জন্মেছেন শহীদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী, সেরকম সতীশ সামন্ত। আমাদের মেদিনীপুরের বুকেও স্বাধীনতার জাতীয় পতাকা উড়েছিল সতীশ সামন্তের নেতৃত্বে। সেই রকমই কিন্তু সুভাষচন্দ্র বিদেশে গিয়ে তিনি আজাদ হিন্দ বাহিনী, রাসবিহারী বসুর তিনি সেটা গঠন করেছিলেন, তার দায়িত্ব দেন সুভাষের উপর। তিনি সেই আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে দেশকে শাসন মুক্ত করার চেষ্টা করে স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন। তিনি
পরাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী আমাদের প্রাণের নেতা নেতাজি সুভাষচন্দ্র। জয় হিন্দ ধ্বনি কিন্তু তিনিই সৃষ্টি করেছিলেন। জয় হিন্দ, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। দেশ মাকে আমরা সবচেয়ে ভালোবাসি। দেশ মা, সেও আমাদের মায়েরই মতন। আমাদের সমগ্র পৃথিবীর যে নাগরিক, যে ভাই বোন, আমরা পরস্পর যে মানুষ, আমাদের দেশ ভারতবর্ষের, তার কিন্তু সকলের মা দেশমাতৃকা। সেই দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য নেতাজি নিজের জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম সব কিছু বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। 124 বছর বয়স পূর্ণ হয়ে গেল। এতদিন খুব কম মানুষ বাঁচে, যদিও আমরা জানি জাপানে মানুষ অনেক দিন বাঁচে। তাহলেও আমরা চাইব নেতাজি অমর, আমাদের মধ্যে তিনি চির বিরাজমান, এবং তিনি তার অসীম আয়ু নিয়ে এখনও আমাদের কাছে ফিরে আসুন। আমাদের দেশের প্রতিটি মানুষ তার স্মৃতি রক্ষায়, তার প্রিয় জিনিসগুলিকে রক্ষা করার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে, সরকারের কাছে বিভিন্ন দাবিও জানাচ্ছে। নেতাজির ইচ্ছাগুলি যেন আমাদের সমাজে রূপায়িত হয়। নেতাজি যেখানেই থাকুন যেন দেখতে পান তার স্বপ্নের ভারতবর্ষ গড়ে উঠেছে, সব মানুষ সুন্দরভাবে বাস করছে। এসো আজ আমরা আমাদের প্রাণের নেতা নেতাজির জন্মদিবসে তাকে আমাদের অন্তরে শ্রদ্ধা নিবেদন করি।